একজন আলেম, যিনি একজন ভালো মুসলমান, যিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন। তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদা তাআলা হয়তো দয়া করবেন, হয়তো তার ছেলের সোয়াবে পুলসিরাত পার হয়ে যেতে পারবে। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে। এই হিন্দু ধর্মরা যারাই বাংলাদেশি আছে তারাও কিন্তু আজকে আমার স্বাধীন দেশের পতাকাকে যখন অগ্নিকাণ্ড করা হয়েছে এটা নিয়েও কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করা হয় নাই। আজকে কিন্তু ইসকনের যে নেতাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে সৃষ্টি করতেছে এই বর্তমান এই ইসকন, সেটা প্রকাশ্যে কিন্তু এখন স্বীকার করে দিয়েছে ইসকন হচ্ছে ভারতের দালাল, ইসকন হচ্ছে ভারতের গোয়েন্দা, ইসকন হচ্ছে ভারতের র, এবং ইসকন আমাদের বাংলাদেশি হতে পারে না। যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং কিছুটা বাড়ছে বলেই মনে হয়। ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছে না, সে কারণেই টানাপোড়েন বাড়ছে। তবে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলো যারা বুঝতে পারছে এবং মানুষ বুঝতে পারছে, এটা ভাবার কোনো কারণ নেই যে মানুষ চোখ বুজিয়ে রয়েছে। মানুষ সব দেখছে, মানুষের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে। বাংলা পিনাকি ভট্টাচার্য, তাকে এমন কেউ নেই যে চেনে না। গোটা বিশ্বের মানুষ তাকে এক নামে চেনে। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, অনলাইন জগতে যারা থাকেন, তারা অন্তত পিনাকি ভট্টাচার্যকে খুব ভালো করে চেনেন। এই পিনাকি ভট্টাচার্য অবশেষে হাফিজিয়া মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসা এবং তলবে ইলম বা মাদ্রাসার শিক্ষার্থী এবং কোরআন নিয়ে এমন কিছু কথা বলেছে যেগুলো শুনলে আপনারাও অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। সবাইকে হাত জোর করে অনুরোধ করব, অন্তত পিনাকি ভট্টাচার্য এই দাদার এই ভিডিওটি আপনারা কেউ না দেখে যাবেন না। তা আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন, সেই ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলোই কিন্তু এখন বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনা বা বিস্তারিত শুনে আসি। তাই সে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়। কেন পাঠায় জানো? পাঠায় এই জন্যে যে সে শুনছে যে তার সন্তান যদি একজন আলেম হয় তার সোয়াবের ভাগে হয়তো সে জান্নাত পাবে। সে শুনছে তিরমিজি শরীফের হাদিস মতে 10 জনকে সুপারিশ করতে পারে জান্নাতে নেওয়ার জন্য। একজন আলেম, যিনি একজন ভালো মুসলমান, যিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন। তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদা তাআলা হয়তো দয়া করবেন, হয়তো তার ছেলের সোয়াবে পুলসিরাত পার হয়ে যেতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদরের। তাই সে মাদ্রাসার ওই ছোট ছোট সলবল ওদের মহব্বত করে ডাকে কি জানো? কি বলে ডাকে? কোরআনের পাখি। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো, তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে দিছো। সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? শোনো শুভ, তুমি মুরব্বী মানুষ, ছোট হয়ে মুরব্বীদের উপদেশ দাও আমার মানায় না। তাও তোমার হাউস, তুমি দেশ চালাবা। দেশ কেমনে চালাইতে হয় জানো? কঠিন না কাজটা, কাজটা সহজ। খলিফা হারুন রশিদ এই কাজটা করতেন। তিনি ঘুরে ঘুরে দেখতেন তার রাজত্বে সবচেয়ে দিনহীন কে, সবচেয়ে দরিদ্র কে, সবচেয়ে কাতর লোকটা কে। খলিফা তার সমস্ত শক্তিকে ও সবচেয়ে দুর্বল মানুষটার জন্য নিয়োগ করতেন। অথচ তুমি দেখো, তুমি দরিদ্র মানুষদের যে ঘরটা দিলা, সে ঘরটা ভেঙে পড়লো। বানাইছো, মেলা গর্ব করছো সেগুলো নিয়ে, কিন্তু একদিনেও সে ঘরগুলায় ঢুকছিলা তুমি? ঢুকো নাই তো। বড় লোকদের বিল্ডিং বানাইছো অনেক। এই যে কাকরাইলে বিচারপতিদের নজর কাড়া বিল্ডিং বানাইলে আমি গেছিলাম, ওইটা তো ভাঙে না। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আমি একজন সংখ্যালঘু ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি, আমি কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। বাংলাদেশি যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই থাকুক না কেন, ধর্ম নির্বিশেষে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আজকে পশ্চিমবঙ্গ যে আমার স্বাধীন দেশের পতাকাতে যে আগুন ধরিয়ে দিয়েছে, তাহলে বাংলাদেশ থেকে কোন ধর্মীয় লোক এটার বিরুদ্ধে এখানে কথা বলে নাই। এবং এই হিন্দু ধর্মরা যারাই বাংলাদেশি আছে তারাও কিন্তু আজকে আমার স্বাধীন দেশের পতাকাকে যখন অগ্নিকাণ্ড করা হয়েছে এটা নিয়েও কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করা হয় নাই। আজকে কিন্তু ইসকনের যে নেতাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে সৃষ্টি করতেছে এই
বর্তমান এই ইসকন সেটা প্রকাশ্যে কিন্তু এখন স্বীকার করে দিয়েছে ইসকন হচ্ছে ভারতের দালাল, ইসকন হচ্ছে ভারতের গোয়েন্দা, ইসকন হচ্ছে ভারতের এবং ইসকন আমাদের বাংলাদেশি হতে পারে না। যদি ইসকন যদি বাংলাদেশি হতো তাহলে আমার স্বাধীন দেশের পতাকা অগ্নিকাণ্ড করার তীব্র নিন্দা প্রতিবাদও জানান নাই। এবং আমার বাংলাদেশে 92% একটি ইসলামিক দেশ, যে ইসলামিক দেশ আজও পর্যন্ত শান্ত আছে। যদি আমরা মুসলিমরা যদি 92% মুসলিম যদি একবার যদি জেগে উঠি তাহলে সনাতন ধর্মী এবং এই ইসকনের পরিণতি কি হবে সেটা বাংলাদেশের জনতা ভালো করে বুঝে এবং ভারতকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বর্তমান সামরিক বাহিনী যারাই আছে তাদেরকে কিন্তু কঠোর অবস্থান নিতে হবে এবং আমরা প্রয়োজনে এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা এই ভারত কিন্তু খুনি হাসিনার পতন হওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশি সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং সমস্ত বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ একতা থাকতে হবে। কিন্তু ইসকন প্রচুর আকারে কিন্তু ষড়যন্ত্র করতেছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বিশ্লেষণ করেছেন। এই ভিডিওটা আমার টিকটক অর্থাৎ আমার টুইটার আইডি থেকে এটা আমি আপলোড দিয়েছি। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, কারণ আমার এই টুইটার আইডিটা আমি আপনাকে শেয়ার করতে পারতাম যদি আপনার হোয়াটসঅ্যাপটা থাকতো, তাহলে আপনি ভিডিওটা প্রকাশ্যে দেখাতে পারতেন। বাংলার জনতা এটা নিয়ে কেন আজকে প্রতিবাদ করে নাই? আর হিন্দুত্ববাদী যারাই আছে তারাও কিন্তু আজকে বাংলাদেশি দাবি করতেছে। তাহলে বাংলাদেশি আপনি কি দেখাতে পারেন আপনার মোবাইলে ওই ভিডিওটা? এইভাবে মোবাইলে যদি দেখান এইভাবে ধরে আপনার মোবাইল থেকে। আসলে স্যার আসলে ভিডিওটা কিন্তু আমার এই মোবাইলে, আমি যে মোবাইলে কথা বলতেছি এই জন্য আমি দেখাতে পারতেছি না। তবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমি পাই তাহলে আমি আপনাকে সেন্ড করতে পারি, বা টিকটক আইডিটা আমি সরি টিকটক নয় টুইটার, আমার টুইটার আইডিতে এটা দেওয়া আছে ভিডিওটা। জি বলুন জি। তো বিষয়টা আমার কথা হচ্ছে বর্তমান এই যে আজকে যারাই বাংলাদেশি হিসাবে নিজেকে গর্ববোধ করতেছেন, তাহলে আপনার লাল সবুজের পতাকাতে অন্য একটা দেশের ভাড়াটিয়া গুন্ডা, এটা ভাড়াটিয়া গুন্ডা না হলে আমার স্বাধীন দেশের লাল সবুজের পতাকায় কোন কারণে কোন ইস্যুতে এরা অগ্নিকাণ্ড করতে পারে, করেছে কিন্তু ষড়যন্ত্র করতেছে, প্রচুর আকারে কিন্তু ষড়যন্ত্র হবে। তবে আমরা চাচ্ছি না কোনো মেসাকা হোক, কিন্তু বাংলাদেশে একটা কিন্তু বর্তমান সময় একটা মেসাকা হওয়ার পরিণতি চলতেছে। তবে আমরা এই মেসাকাকে অর্থাৎ সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। কারণ এই ভারত কিন্তু খুনি হাসিনার পক্ষে কাজ করতেছে। দেখেন আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। বর্তমান আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি কিন্তু উপদেষ্টা হওয়ার আগেও বলেছে অবৈধ ভারতীয় নাগরিক 26 লক্ষ আমার বাংলাদেশে চাকরি করতেছে। তাহলে এখন কি সময় এসেছে সেই অবৈধ 26 লক্ষ ভারতীয় নাগরিক কোথায় আছে তাদেরকে খুঁজে বের করে তাদের দেশে ফেরত করা? আমি যেটা মনে করি এখনই কিন্তু সময় এসেছে। কারণ ইসকন বাংলাদেশি যদি হয়ে থাকতো তাহলে ইসকন এই স্বাধীন দেশের পতাকাকে যখন অগ্নিকাণ্ড করেছে তাহলে সেটা নিয়ে প্রতিবাদ করার দায়ী ছিল, কিন্তু ইসকনও করে নাই, কোনো সচেতন ধর্মীয় করে নাই। তাহলে এদিক থেকে আমাদেরকে বুঝে নিতে হবে ইসকন একটি মূল দল হচ্ছে অর্থাৎ সন্ত্রাসী সংগঠন, ভারতের এজেন্ট। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জি অনেক অনেক ধন্যবাদ। তবে মানে এই যে বিভিন্ন ভারতীয় চ্যানেলে প্রচার করা হচ্ছে অনবরত, এগুলো 71 টিভির মতো, মানে নিজ উপস্থাপক যেরকম এবং লোকগুলো মানে সেই রকম, এবং বাংলাদেশ থেকে যাদেরকে নেয় তারাও ওই ধরনের আর কি, ওই যে ইমরান সরকারের মতো। এরা সবাই মিলে গোল টেবিল বৈঠক করে বাংলাদেশে সেই হচ্ছে। তো তো একটা টক শো দেখলাম, ওই যে বাংলা ভিশনে সম্ভবত আমাদের ওই যে হক স্যার, ওই যে হক কথা নামে একটা টক শো আছে না, ওই যে হক স্যার সাবেক সেনাবাহিনীর, ওনাকে নিয়ে গেছে। তো একজন হিন্দু ভদ্রলোক বলতেছেন বিশাল নির্যাতন হচ্ছে, ব্যাপক নির্যাতন হচ্ছে। তো উনি বলছেন একটা প্রমাণ দেন। বলছে কত প্রমাণ চান? বলে আমি শুধু একটা প্রমাণই চাই, আপনার কত প্রমাণ দরকার নেই। বলে যে ভারতের পত্রপত্রিকায় বলছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এই একটা প্রমাণ দেখেন কি প্রমাণ দেয়। ডোনাল্ড ট্রাম্প বলছে টুইটারে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এই প্রমাণ। ব্রিটিশ পার্লামেন্টেও তারা সমীক্ষা করছে, এই 3 প্রমাণ। উনি বলছে এত প্রমাণের দরকার নাই, আপনি শুধু একজন ভুক্তভোগী আনেন, যে ভুক্তভোগী বলবে যে আমি নির্যাতিত, বা একটা মন্দির দেখান যে মন্দিরটা ভাঙচুর করা হয়েছে। তখন ওই হিন্দু লোকটা বলতেছে আপনি তো পাকিস্তানের দালাল, তাই না? তো এই হচ্ছে গিয়ে এদের ঘটনা। এরা মূলত দেখুন, সরকার যায় সরকার আসে, সরকার তো কোনো পার্মানেন্ট কোনো স্ট্রাকচার না। এই যে এক সময় কংগ্রেস ছিল, এখন বিজেপি আছে, হয়তো বিজেপি চলে যাবে, কংগ্রেস আসবে। বাংলাদেশে এখন হাসিনা ছিল, এখন হাসিনা নাই, আবার বিএনপি আসবে, আবার হয়তো জামাত আসবে, আবার যদি আল্লাহ পাক কপালে রাখে কোনদিন আবার আওয়ামী লীগ আসতে পারে। কিন্তু এই হাসিনা চলে যাওয়ার ফলে এদের যে এত মনে কষ্ট, এত মনে বেদনা, এভাবে সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে টাকা পয়সা খরচ করে নিজেদের কিন্তু ক্ষতি হচ্ছে। এই দেখেন আমাদেরকে ভিসা দেয় না, আমাদেরকে ভিসা দিলে না দিলে কার ক্ষতি? ওদেরই তো ক্ষতি। ওদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, ওদের পর্যটন শিল্প ধ্বংস হচ্ছে, ওদের মেডিকেল শিল্প ধ্বংস হচ্ছে। তারপরেও ওই যেটা কথা আছে না, বলে যে রাগের বাচ্চা ফেলে দিব, খেতে দিব না। এই হচ্ছে অবস্থা। এরা আসলে নিজের নাক কেটে ও আমাদের যাত্রা ভঙ্গ করতেছে। কোনো লাভ নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। আজকে এদের মূল উদ্দেশ্যই ছিল যেটা দাঙ্গা লাগিয়ে দেওয়া। এরা কিন্তু আবার আমেরিকার প্রতি খুবই ক্ষিপ্ত। এরা কিন্তু বারবার বলতেছে যে আমেরিকা সরকার একটা স্টেটমেন্ট দেয় বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এতে আমেরিকা তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু আমেরিকা এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট দেয় নাই। আমি জানি না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে দেয় কিনা দেয়, বাট এখনো দেয় না। কারণ আমেরিকা ভালো করে জানে, আমেরিকা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এরা তো এভিডেন্স ছাড়া দেয় না, এরা তো আর গুজববাজ কোনো সংবাদ মাধ্যম না। এই জন্য এদেরকে দিয়ে এখন স্টেটমেন্ট দিতে পারেনি। কিন্তু যদি এদেরকে দিয়ে স্টেটমেন্ট দেওয়াতে হয় তাহলে কিন্তু বাংলাদেশে আসলে একটা দাঙ্গা তৈরি করতে হবে, যেই দাঙ্গাটা কিন্তু এখন পর্যন্ত এই ভারত তৈরি করতে পারেনি আমাদের সহনশীলতার কারণে। আমরা সহনশীল জাতি। এবং আজকে তো একটা জরিপই হলো। এই যে আমি যদি আপনাদেরকে দেখি, আমার কাছে আছে কিনা দেখেন, এই যে আমি স্ক্রিনশটটা দেখাই। ভয়েস অফ আমেরিকার জরিপ, এই যে ভয়েস অফ আমেরিকার জরিপ, জানি না দেখা যায় কিনা। মানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। এই জরিপে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যারা হিন্দু আছে তারা হাসিনা সরকারের তুলনায় ইউনূস সরকারের আমলে বেশি নিরাপত্তায় আছে। আমরা ওদের এই যে দুর্গাপূজায় ওদের মধ্যে যদি সব পাড়া দিলাম, আর ওরা তো সুযোগ পাইলে মসজিদে আমরা চালাই। আমিনুল ইসলাম ভাই কিছু বলবেন কিনা?
জি ভাই, আসলে আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসায় পড়ালেখা করি এবং আমিও কিন্তু এই বিষয়ে দীর্ঘদিন ধরে দেখতাছি যে আমি তো মনে করেন ফেসবুক, ইউটিউব চালাই। বিভিন্নভাবে এদের যে নির্মমতা এগুলি দেখি কমেন্ট বক্সে, বিভিন্নভাবে এগুলি তো দেখি। পাশাপাশি এই বিষয়ে বিভিন্নভাবে কাজ করতাছি ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাই এই সাম্প্রতিক ইস্যু নিয়ে ইসকন, হিন্দুত্ববাদ, তারপরে ভারতের যে ইস্যুটা, এটা নিয়ে আমি যেটা বলতে চাই যে এটা আসলে ইউনূস সরকারকে বিভ্রান্ত করার জন্যই। কারণ এখানে কারণটা হইছে কি যে ইউনূস সরকার এমনি কিন্তু আইন শৃঙ্খলার দিক থেকে, অভ্যন্তরীণ বিষয়ের দিক থেকে এখানে কিন্তু তারা ব্যর্থ কিছুটা, ঠিক আছে। কিন্তু ভারতের মূল ভয়টা হইছে যে আমাদের দেশের যাতে শক্তি না বাড়ে। কিন্তু এখানে বিষয়টা হইছে যে ইউনূস সরকার কিন্তু আমাদের দেশের শক্তি বাড়ানোর একটা বিষয় কিন্তু তারা উদ্যোগ নিতেছে যে জাপানের সাথে আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি হইতাছে, যেটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, একেবারে ভয়ানক। কেন ভয়ানক? জাপানের সাথে আমাদের আর্থিক সম্পর্ক ছিল, এটা ভারত মাইনা নিছে ঠিকই, কিন্তু ভারতের বিষয়টা হইছে যে আমাদের বন্ধুদের সাথেও যদি আমাদের কোনো শক্তি বাড়ার কোনো চুক্তি হয়, সেটা ভারত মাইনা নিব না। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় যে নানমনির হাটের যে বিমানবন্দরটা, এটা কিন্তু ঠিক হইতাছে এবং ভারতের ভয় আসলে ওই জায়গাও। আবার আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো চায় না এর জন্যই যে আমেরিকার সাথেও কিন্তু আমাদের ওইসব চুক্তি হইতে পারে। এই জন্য ভারত চাইতাছে আমাদের সাথে যাতে আমেরিকার সম্পর্ক খারাপ হয়। আবার দেখেন আবার তবুও ভারত আবার আবার দেখেন এই চীনের একটা বিএনপি একটা প্রতিনিধি দল তারা চীন সফর করে আসছে। এখন আবার জামাত ইসলামের নায়েবে আমির, ওনার কি যেন নাম, ডক্টর হাবিবুল্লাহ তাহেরি না কি যেন নাম, উনার তাহের। তাহের, ডক্টর তাহের, উনার নেতৃত্বে আবার 10-12 জন যাচ্ছে আবার চীনে। এখন চীনের সঙ্গে কি হচ্ছে আমি জানি না, তবে আসলে হ্যাঁ, আমাদের আসলে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করা উচিত। ওটা একটু দেখা উচিত। কি মনে করেন আপনি? সবার লোকই করা উচিত। আবার এদের দেখেন বুকামিটা তবুও, এরা বলতেছে কি যে কমলা হ্যারিস এই যে তুলসীকে পাঠাইলে আমগরে সরকার পরিবর্তন করবো। দেখেন এরা কমলা হ্যারিসের সময় বলছিল যে কমলা হ্যারিস ভারতের বংশোদ্ভূত, না জানি নরেন্দ্র মোদীরে সুপার পাওয়ার বানাই দিব, হয় নাই কিন্তু। ঠিক তুলসী কেবাট কিন্তু আসলে ভারতীয় বংশোদ্ভূত না, তিনি হিন্দু আর ইসকনের লোক, এতটুকুই। এছাড়া কিন্তু কিছু না। আর তাছাড়া দেখেন বাইডেন সরকার যেমন হাসিনারে চাপ দিছে, ঠিকই পতন করাইতে পারেনি। সেখানে আমাদের একটা জনসমর্থিত সরকারকে টাম পয়সা উল্টায় দিব, এরা কত বড় মূর্খ তাইলে দেখেন। তো এরা আসলে মূর্খ। দ্বিতীয়ত এই যে ইসকন নিয়ে যে খেলাটা হইলো, ইসকন তারা বলতাছে কি যে আমরা এটার সাথে জড়িত না, দেয় না। দেখেন ইসকনের ভন্ডামিটা, ইসকন বাংলাদেশে বলতাছে যে আমরা এটার সাথে জড়িত না, আবার তারাই সীমান্তে গিয়ে তাদের যে ভারতীয় শাখা তারা বলতাছে যে ইসকনের চিন্ময় কৃষ্ণরে আমাদের মুক্তি দিতেই হবে। অর্থাৎ ভারতের ইসকন এক কথা বলতাছে, বাংলাদেশের ইসকন আরেক কথা বলতাছে। এটা কি ভন্ডামি না? এটা কিন্তু ভন্ডামি। আবার এখানে কাহিনীটা হচ্ছে হিন্দুত্ববাদীদের সব রসুনের কোয়া এক। কেমনে? হেফাজতে ইসলাম আর জামাতি ইসলাম এরা মনে করেন আদর্শের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, কিন্তু মূল জায়গায় এক, যে ইসলামপন্থী। ঠিক অন্যান্য হিন্দুত্ববাদী আরএসএস, ইসকন এদের ভিতরে সামান্য মতানৈক্য আছে, কিন্তু মূল জায়গায় এক, যে হিন্দুত্ববাদী, এটাই হচ্ছে এক। আর হিন্দুরা ঠিক আছে, হিন্দুরা আলাদা ধর্ম, তারা ইসকন আর হিন্দু এক না, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হইব যে মুসলমান আর জামাতি ইসলামী এক না ঠিকই, কিন্তু জামাতি ইসলামী হেফাজত যেমন মুসলমানরা করে, ইসকন কিন্তু খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, মুসলমানরা করে না। হিন্দুদের ভিতরে একটা উগ্র গোষ্ঠী কিন্তু ইসকন করে, এই আপনার আরএসএস করে, কিন্তু তাদের কিন্তু দোষ আছে। কিন্তু ভারত এটা নিয়ে পেঁচাইতেছে, হিন্দুত্ববাদ আর হিন্দু নিয়ে পেঁচায় ভারত আমাদেরকে বিপদগামী করতে চাইতেছে। কিন্তু এখন তো আর রেডিওর যুগ না যে একটা গুজব ছড়াইলো আর অশান্তি লাগাইলো। এখন হচ্ছে ফেসবুক, ইউটিউবের যুগ, সবকিছুই ধরা খায়। এবং ইসকনের বিষয়টা ধরা খাইছে কেমনে? আমি অনেক দিন আগে থেকে এই কুশাল বনন চক্রবর্তী, চিন্ময় কৃষ্ণ সহ এদের বিষয়ে কাজ করতেছি। কেমনে? এই যে কুশাল বনন চক্রবর্তীরে বাইরে রাখা ঠিক হয় নাই। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং কিছুটা বাড়ছে বলেই মনে হয়। ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছে না, সে কারণেই টানাপোড়েন বাড়ছে। তবে সবকিছুর পরে ভারতের টোনে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে স্টেটমেন্ট এসছে, সেটায় কিছুটা সুর নরমের টোন দেখা যেতে পারে। আমি সেটাই আসবো। তার আগে গত দুদিনে পাল্টাপাল্টি যা যা হয়েছে, অনেকগুলো কথা আমরা জানি, আর নতুন যে ডেভেলপমেন্ট আছে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। যেমন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে আমাদের পতাকা পোড়ানো হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ বলছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন। এই ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একটি অংশ সহিংস হয়ে ওঠে, তারা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায়। তারা এসব বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং সরকার প্রধান উপদেষ্টার কুশপুতুল দাহ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর জঘন্য ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারতকে আহ্বান করছে এবং বাংলাদেশ যে কোনো সহিংস কার্যকলাপের নিন্দা করে। এখানে একটা কথা একটু বলে রাখা ভালো, পতাকা যখন পোড়ানো হচ্ছে বাংলাদেশেও একটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। আমরা দেখেছি এই ছবিটা যখন ছড়িয়ে পড়ে তখন মনে হচ্ছিল এটা সঠিক কিনা, পরে জানলাম যে হ্যাঁ, এটা সঠিকই ছিল। বুয়েটের সামনে ভারতীয় পতাকা রেখে সেটার উপর দিয়ে অনেকে হেঁটে গেছেন। এই কাজগুলো আমরা করবো না, এই বোকামিগুলো আমরা করবো না। একটা দেশের জাতীয় পতাকা ইজ আ সিম্বল। ভারত পুড়িয়েছে, আমরা পাল্টা পোড়ানো, পাল্টা সেটাকে পদদলিত করা, এগুলো কোনোটাই না করা উচিত হবে। এটা নিয়ে কারো আর্গুমেন্ট থাকতে পারে পতাকাকে নিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারি কিনা, কিন্তু না, আমাদের এই অর্থ টেনশনের সময়টাতে আমরা কোনো রকম অহেতুক বিতর্ক তৈরি করবো না। এরপর ইনফ্যাক্ট বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভারতের ব্রিফিংয়ে একটা খুবই
অদ্ভুত ধরনের কথা বা আমাদের যে ন্যারেটিভ আমরা যাচ্ছে মনে করছি সেটার বিপরীতে কথা বলেছে ভারতের যিনি ব্রিফ করেন তিনি। আমি একটু পড়ি। বাংলাদেশের সহিংসতা বাড়ছে, এটা শুধু মিডিয়ার অতিরঞ্জন নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্রিফিং হয় সেখানে বলা হয়েছে এভাবে, আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা ও উস্কানিতে উদ্বিগ্ন। এটা শুধু মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না। ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর উপর হুমকি ও হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উপস্থাপন করছে। এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে, ইত্যাদি ইত্যাদি বলছেন। ইসকন নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, ইসকন সম্পর্কে তিনি বলেছেন এটা সামাজিক সংগঠন ইত্যাদি ইত্যাদি। এদিকে বাংলাদেশ জাতিসংঘের একটা প্রতিষ্ঠানে এই ব্যাপারে আলোচনায় কথা বলেছে। জাতিসংঘের এখানে যেহেতু হয়েছে সুতরাং সেটা বাংলাদেশে বলতেই হয়েছে। এটা হচ্ছে সুইজারল্যান্ডে জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ এখানে জয়েন করেছিল। কয়েকজন ওই বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করা হয়, এমনকি চিন্ময় কৃষ্ণের গ্রেফতার নিয়ে অভিযোগ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করছে তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতনে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। এগুলো প্রত্যেকটা ভারতকে টার্গেট করে বলা হচ্ছে, আমরা বুঝতে পারি এবং ভারত নিশ্চয়ই বুঝেছে, এটা তাদের কাছে ভালো লাগবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটেছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার। তিনি বলেন, এই ফোরামের কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন। সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যে জনাব সাইফুলকে হত্যা করা হয়েছে একজন আইনজীবী, সেটাও তিনি উল্লেখ করেন। যে কথা বলছিলাম এবার সর্বশেষ আমরা গতকাল দেখেছি জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছে। উনি বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। একটু খেয়াল করি, শুধু সংখ্যালঘু নিয়ে সংখ্যালঘু একটা বক্তব্য ছিল, সেখান থেকে জয়শঙ্করের এবারকার বক্তব্যের সংখ্যালঘু সহ সব নাগরিকের আলাদা করে উল্লেখ করে সব নাগরিকের কথা উল্লেখ করছে। সংসদে লিখিত প্রশ্ন ছিল, তিনি জবাব দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ জুড়ে চলতি বছরের আগস্ট বিভিন্ন সময় হিন্দু অন্যান্য সংখ্যালঘুর উপর সহিংস খবর দেখেছে ভারত সরকার। তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে বলে জানা গেছে। সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে হামলা খবর পাওয়া গেছে। ঘটনাগুলো গুরুত্বের সাথে নিয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে এবং শারদীয় দুর্গোৎসবের সময় যা যা ঘটেছিল, ওই যে একটা প্রতিমার মুকুট চুরি হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো তাঁতিবাজারে পূজা মণ্ডপে হামলা হয়েছিল, যে তথাকথিত পেট্রোল বোমার কথা আমি বলি, যেখানে বোতলটাও ভাঙেনি, এসব বলছে। শেষে বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপরে গভীরভাবে নজর রাখছে ঢাকা অবস্থিত ভারতীয় হাইকমিশন। সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব দেশটির সরকারের। প্রাথমিক না, সেকেন্ডারি দায়িত্ব না, সব দায়িত্ব আমাদের সরকার এবং জনগণের। সেকেন্ডারি দায়িত্ব ভারতের না অন্তত। আমাদের আইন উপদেষ্টা রাইটলি বলেছেন, আমরা অনেকদিন থেকে বলছিলাম যে দেশের নিজের সংখ্যালঘুদের উপরে তীব্র অত্যাচার নিপীড়ন করে তাদের অন্য দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বলার নৈতিক অধিকার আদৌ আছে কিনা প্রশ্ন থাকবে। যেহেতু জায়গাটায় আসছিলাম সেটা হলো কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং সেটা আমার মনে হয় না খুব সহজে এটা রিজলভ হবে, কারণ ভারত চাইছে, আমরা আসলে মূলত যা করছি আমরা আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছি, এটাই স্বাভাবিক ছিল। কারণ ভারতের দিক থেকে যেসব ক্রিয়া দেখানো হবে, আমরা ভারতের মিডিয়ার কথা যদি প্রাথমিকভাবে সরিয়েও রাখি, যদি আমি ভারতের মিডিয়া থেকে অকল্পনীয় রকম উগ্র ভাষায় বাংলাদেশের পরিস্থিতিকে বলা হচ্ছে এবং যে কেউ যদি ভারতের মিডিয়া মেইন স্ট্রিম, আমি রিপাবলিক টিভির কথা বলছি না, কেউ যদি মেইন স্ট্রিম টিভিগুলো দেখেন, পত্রিকাগুলো দেখেন, সেখানকার কথা শুনলে মনে হবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ টিকে থাকতে পারছে না, এখানে কেউ আর টিকে থাকতে পারছে না। মজার ব্যাপার, ভারতের দিকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের যাত্রা এক্সোডাস শুরু হয় নাই এরকম আলাপ একসময় করা হচ্ছিল না, নাথিং হ্যাপেন্ড। সো এটাও একটা বিরাট ইন্ডিকেশন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ওখানে চলে গেলে নাগরিকত্ব পেয়ে যাবেন, তাদের নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে সেটা অনুযায়ী তারা যাচ্ছেন না। তো তার মানে বাংলাদেশ সম্পর্কে আটালি মিথ্যা কথা বলছেন। ঠিক আছে, আমরা মিডিয়া সরিয়ে রাখি, কিন্তু ভারতের রাষ্ট্রীয়ভাবে একজন অপরাধীকে বাংলাদেশ অপরাধের অভিযোগে গ্রেফতার করেছেন, সেই গ্রেফতারকে নিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে স্টেটমেন্ট দিয়েছে। সরকারের অ্যাটিটিউড ওটা, এবং কোনো কিছু না জেনে শুধুমাত্র তারা দায়ী করছেন যে তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো যখন সরকারি কাজ করে বাংলাদেশ সরকারকে সেটার প্রতিবাদ করতে হতো এবং পরবর্তীতে দফায় রাজ্যসভায় কথাবার্তা হয়েছে, পরবর্তীতে ব্রিফিং হয়েছে, সো বাংলাদেশের এগুলো রিয়াক্ট করতে হতো। কলকাতা আমাদের হাইকমিশনের কে টার্গেট করে যা করা হয়েছে এগুলো করতে হতো। এখন পরিস্থিতি যেটা হয়েছে খুবই উত্তেজনাকর এবং আমি ডিএসকালেশন যেটা বলে কতটা সহজ হবে আমি জানি না, কারণ ভারতের মিডিয়া ভারতের জনগণকে খেপিয়ে তুলছে এবং ভারতের জনগণের একটা চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে বাংলাদেশের ব্যাপারে আরও টাফ পদক্ষেপ নেওয়া। একইভাবে এই ধরনের ক্রিয়ার প্রতিক্রিয়া বাংলাদেশে হবেই, এটাই খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশে ভারত যখন খুব উচ্চকিত ভাষায় কথা বলে কাউকে নিয়ে, সেটা শেখ হাসিনা হোক, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক, খুব সোজা সাপটা কথা, সেটা তাকে বাজেভাবে ব্র্যান্ডিং করে। আমি জানি না আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা জানেন কিনা, বোঝেন কিনা, ফিল করেন কিনা। ভারত যে বাংলাদেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন বিস্তারিত। আশা করি পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু মানুষ, তার বক্তব্যটি আপনারা শুনেছেন। সত্যি পিনাকি ভট্টাচার্যর এই বক্তব্যটি বা এই আলোচনাটি আমি যখন প্রথমবার শুনেছি, সত্যি আমার চোখের পানি বের হয়ে এসেছে। আমি আমার চোখের পানি আটকাতে পারিনি। তিনি একজন হিন্দু মানুষ, যেইভাবে কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে সম্মানিত করেছেন, যেইভাবে উপস্থাপন করেছেন, সত্যি তাকে স্যালুট জানাতে হয়। সে একজন হিন্দু মানুষ হয়ে যেইভাবে কোরআনকে দাম দিল, কোরআনকে সম্মানিত করলো, আলেম ওলামাদেরকে, কোরআনের পাখিদের সম্মানিত করলো, সত্যি এটার জন্য আমরা তো তাকে স্যালুট জানাতেই পারি।
সে যতটুকু কোরআনকে দাম দিয়েছে, মাদ্রাসার তলবে ইলেমদেরকে দাম দিয়েছে, ততটুকু সম্মান, ততটুকু দাম অনেক মুসলমানও দেয় না। অনেক মুসলমান মুসলিম ঘরে জন্ম নিয়েও কোরআনের পক্ষে এত সুন্দরভাবে, কোরআনের পাখিদের পক্ষে এত সুন্দরভাবে উপস্থাপন করে না। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ যেন পিনাকি ভট্টাচার্য দাদাকে দিনের পথে কবুল করেন, ইসলামের পথে কবুল করেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, ভিডিওটি শেষ করে দেবো। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, নিউজ, গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।